শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। তদারকি বেশি থাকায় বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প বাস্তবায়নে আগ্রহ কম ছিল বিগত সরকারের। এমন অনেক প্রকল্প পড়ে আছে পরিকল্পনা কমিশনের হিমাগারে। অন্তর্বর্তী সরকার দ্রুত এসব প্রকল্প ছাড় করবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে তিনি জানান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় বুধবার। সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেক প্রকল্পই স্বার্থান্বেষী গোষ্ঠীকে সুবিধা দিতেই নেওয়া হয়েছিল। এরই মধ্যে এমন অনেক প্রকল্পই বাছাই করে বাদ দেওয়া হয়েছে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। উপদেষ্টা বলেন, পরিকল্পনা কমিশনে পড়ে আছে বিদেশি সাহায্যপুষ্ট অনেক প্রকল্প, যার মধ্যে শুধু বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পই রয়েছে $100 কোটি। এসব প্রকল্প দ্রুত অনুমোদন দেবে সরকার। পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে এবং আমাদের দাতা সংস্থা এখন আমাদেরকে তো সাহায্য করতে যাচ্ছে। তারা বলেছে যে এগুলোকে আমরা এখান থেকে ছাড় করে দিলে তারা একদম বাজেট সহায়তার জন্য উন্মুক্ত করে দেবে। একনেক সভায় সিদ্ধান্ত হয়, সরকারের অগ্রাধিকারের সাথে মিল রেখে নতুন প্রকল্প নেওয়া হবে। আপাতত স্থগিত রাখা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ব্যাংক কোম্পানি আইনের সংস্কার চান উদ্যোক্তা ও পরিচালকরা। বুধবার গভর্নরের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক বিএবির বৈঠকে এমন দাবি জানানো হয়। বৈঠক শেষে বিএবি নেতারা জানান, ব্যাংক কোম্পানি আইন শক্তিশালী করলে সম্ভব হবে 60% খেলাপি ঋণ আদায়। পাশাপাশি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর তারল্য সংকট 2 সপ্তাহের মধ্যে কেটে যাওয়ার প্রত্যাশার কথা জানায় বিএবি। এছাড়া আর্থিক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্সকে বিএবির সাথে পরামর্শ করে কাজ করার আহ্বান জানান ব্যাংক উদ্যোক্তারা। আমাদের মেইন চেয়ারম্যান সাহেবেরা যেটা বলছেন সেটা হলো কিছু কিছু জায়গায় ওনারা ওভার রেগুলেট করতেছে, আবার কিছু কিছু জায়গায় আন্ডার রেগুলেটেড। সো আমরা চাই যে আমাদের সাথে পরামর্শ ভিত্তিক ভবিষ্যতের জন্য এগুলি সব রিফর্ম করা হয়। যদি আইনগুলোকে শক্তিশালী করা হয়, আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা আমরা মোটামুটি 60% আদায় করতে পারবো। ব্যাংকিং খাতে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইয়ারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জানান, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে কথা হয়েছে। বলেন, বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য, বন্যা পরবর্তী সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সাপোর্ট নিয়েও আলোচনা হয়। সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য স্বাভাবিক হতে শুরু করেছে। সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন কারণে বৃষ্টির মতো কারখানা এখনও বন্ধ রয়েছে। সম্প্রতি নানা দাবিতে শ্রমিক বিক্ষোভে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে স্বাভাবিক হতে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারিও। যাতে নির্ধারিত সময়ের মধ্যে
এই মুহূর্তে যারা ফ্যাক্টরিতে প্রবেশ করছেন সময়নিষ্ঠ এবং দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতেই পুঁজিবাজার পরিস্থিতি একটু দেখে নিতে চাই আমরা। তার আগে আমরা অতিথির সাথে পরিচিত হয়ে দিব। আমাদের আজকে সংবাদ বিশ্লেষণে আলোচনা করব কেমন চলছে পুঁজিবাজার, এই শিরোনামে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ওয়াকার এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আমরা স্বাগত জানাতে চাই ওয়াকার এ চৌধুরীকে। ওয়াকার এ চৌধুরী, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। বিজনেস আওয়ার্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা পুঁজিবাজারের সবশেষ চিত্র একটু, আজকের যে পরিস্থিতি, আমরা কি লেনদেনের চিত্রটা একটু দেখে নিতে চাই। যদি দেখে নেই, সেখানে আমরা দেখতে পাবো যে আজকে কিন্তু সবগুলো সূচকের এখন পর্যন্ত বেলা একটার সবশেষ যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। এখন পর্যন্ত ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 23 পয়েন্ট বেড়েছে, 23 পয়েন্ট বেড়ে 5718 পয়েন্ট বেড়েছে, এবং সরিয়া সূচক সেটি 4 পয়েন্ট বেড়েছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটিও 22 পয়েন্ট বেড়েছে, 22 পয়েন্ট বেড়ে 2099 পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে লেনদেনে আমরা তেমন একটা গতি দেখছি না। 300 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 157টির দর বেড়েছে, 176টির 75টির দর কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 64টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। তো মোটা দাগে আজকের বাজার কিন্তু আমরা দেখছি যে সূচকের ঊর্ধ্বমুখী ধারা থাকলেও প্রধান সূচক কিন্তু অনেকটা অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যান্য যে দুই সূচক রয়েছে সেখানে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। আমরা ওয়াকার এ চৌধুরী আপনার সাথে আলোচনা করতে চাই। ওয়াকার এ চৌধুরী, আপনি পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং এই বাজারের সাথে যুক্ত রয়েছেন। শুরুতেই জানতে চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর পুঁজিবাজারে আমরা নতুন নিয়ন্ত্রক সংস্থার নতুন নেতৃত্ব পেয়েছি, এই আর্থিক খাতে আমরা নতুন নতুন নেতৃত্ব পেয়েছি, গতিশীলতা ফিরতে শুরু করেছে। পুঁজিবাজারে আসলে কতটা গতি ফিরেছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে দেখেছি যে মার্কেটে একটা আস্থার প্রতিফলন দেখেছি। মার্কেট বেশ কিছুদিন, কয়েকদিন বেড়েছিল, বাট এখন আবার একটা কারেক্টিভ মোডে আসতে এটা হতেই পারে। যে একটা জিনিস যেটা সিগনিফিকেন্ট, যে ভালো ভালো শেয়ারগুলি, জাস্ট লাইক যে সিক্লিক্যাল শেয়ার আমরা বলি, ব্লু চিপ শেয়ার লাইক স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, বিএটি, সিটি ব্যাংকিং সেক্টরের মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ধরনের কিছু শেয়ারগুলি বেড়েছিল। আপনি যদি দেখেন গত 1-1.5 বছর ধরে মার্কেট কিন্তু স্লাগিশ মোডে আছে বিভিন্ন কারণে। একটা আপনার ফ্লোর প্রাইসের ইনক্লুশন, তারপরে আপনার ধরেন মার্কেট, আমরা পত্র পত্রিকা দেখছিলাম নেগেটিভ নিউজ দ্যাট ওয়াজ এফেক্টিং দ্য মার্কেট। দেখেছিলাম যে যেসব কিছু উল্টাপাল্টা শেয়ার নিয়ে দেখেছিলাম যে মার্কেটটা বেড়ে গিয়েছিল, কিন্তু ভালো ব্লু চিপ শেয়ারগুলি বেশ খানিকটা পড়ে গেছিল। আপনি যদি দেখেন ফেয়ার, ইভেন 2022-এর জুন জুলাইতেও যে ফেয়ার মার্কেট প্রাইস ফর বিএটি যেটা ছিল 1000 টাকাতে, সেটাই আপনার আমরা দেখেছি যে ফ্লোর প্রাইসের ইন্ট্রোডাকশনের পরে দেখেছি 530 টাকা লেভেলে চলে এসেছিল, এবং ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে সেখানে আবার একটা সার্কিট ব্রেকারের একটা প্রভিশন ছিল। তো ওইটার জন্য আমরা দেখেছি যে বিএটি শেয়ারটা পড়েছে 315 টাকা লেভেলে চলে এসেছিল। আবার দেখেছি যে, এবং সেম গোজ ফর গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ভালো ভালো শেয়ারের দাম আবার বেশ ব্যাপক একটা দরপতন দেখেছিলাম। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখেছি যে এই প্রাইসগুলি বেড়েছে। আমরা এখনো যদিও একটা কারেক্টিভ মোডে আছে, বাট I don't see anything wrong with the market. There is a room for another at least 600-700 points rise just by the এই ভালো শেয়ারগুলি যখন আবার বাড়বে, তখন আমরা এখনো দেখি একটা ভালো রুম আছে কিন্তু। সো দ্যাট, বাট এটাকে ধরে রাখতে হবে, এবং নিয়ন্ত্রণ সংস্থার কাছে, আমাদের বিসিআই এর কাছে একটা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যাতে করে মার্কেটের আপনার ইন্টারমিডিয়েট যারা আছে তাদের সঙ্গে বসে, আই থিঙ্ক ইটস they could formalize the
পলিসি ফ্রেমওয়ার্ক করা উচিত এবং কিভাবে কি ধরনের পলিসিগুলি রিফর্মগুলি লাগবে, কি ধরনের জিনিসগুলি করলে আপনার মার্কেট একটা লং টার্ম কনফিডেন্সটাকে ফিরে আনা যায়। আমাদের মার্কেটের মেইন জিনিস হলো যে মার্কেটটা এই লেভেলে আছে আজকে, ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশে আপনার যেখানে জিডিপির সঙ্গে ক্যাপিটাল মার্কেটের যে একটা সামঞ্জস্য দেখছি, সেটা কিন্তু আমাদের এখানে নাই। আমাদের মার্কেটটা ক্যাপিটালাইজেশন যদি দেখে এগেইনস্ট জিডিপি ইজ অনলি 17%, যেখানে আমাদের জিডিপি হলো যে 450 বিলিয়ন, আমাদের মাত্র এখন 70 বিলিয়নের মধ্যে আছে, যেটার ইকুইটি হলো যে অনলি 57.5%। আর আপনার ভিজাভিজ আপনি যদি ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়ান ইকোনমি সাইজ ইজ at least 10 times bigger than us, and ওখানে ক্যাপিটাল মার্কেট জিডিপির 193%। তো আমরা সেখানে লং টার্ম ফাইন্যান্সিং কথা যদি আমরা চিন্তা করে দেখি, ক্যাপিটাল মার্কেটের রিফর্ম, ক্যাপিটাল মার্কেটের আপনার রিফর্মগুলি খুবই জরুরি, so that the source of capital long term financing has to come from capital market and not from the money market. জি, ওয়াকার চৌধুরী, আমরা যে কথা বলছিলেন, আসলে সামগ্রিকভাবে পুঁজিবাজার খুব বেশি আমরা ছন্দ দেখছি না, গতি দেখছি না। বিনিয়োগকারীদের মধ্যে বা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন, মাঝারি বিনিয়োগকারী রয়েছেন, তাদের যে চাঙ্গা করবার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ প্রয়োজন, নতুন নেতৃত্ব আসবার পর নিয়ন্ত্রক সংস্থার যে উদ্যোগগুলো নিচ্ছেন বা সংস্কার উদ্যোগ নিচ্ছেন, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? সংস্কার, এটার জন্য এই সংস্কারটা খুবই জরুরি এবং ওনাদেরকে সাধুবাদ দেওয়া উচিত যে ওনারা অলরেডি কিছু মুভ তারা নিয়েছেন। আর এটাকে এখানে মনে হয় একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকা উচিত। আমরা যারা ইন্টারমিডিয়েট আছি, বিভিন্ন কর্পোরেট হাউসেস গুলি, তাদের সঙ্গে বসে যে আপনার যদি আমাদের মতামতটাকে নেওয়া হয় এবং ওই অনুযায়ী তারা একটা লং টার্ম রিফর্মের বা পলিসি রিফর্ম যেগুলো লাগবে ওইটা যদি ফর্মুলেট করেন, দ্যাট উইল বি মোর এফেক্টিভ। এবং একটা জিনিস দেখতে হবে, আমাদের মার্কেটে কিন্তু বেসিক্যালি আমরা দেখছি ইটস এ রিটেল ড্রিভেন মার্কেট। রিটেল ইনভেস্টর হলো যে 80% and the corporate investor হলো যে only about 20%। তো এই রেশিওটাও কিন্তু ঠিক না আপনার, এবং বিকজ সেখানে প্রোডাক্ট সব প্রোডাক্টের জন্য যে ধরনের যে ইনসেন্টিভ গুলো দরকার সেগুলি দরকার আছে। আমরা যেমন ইনসেন্টিভ হওয়া উচিত, যেটা আপনি ধরেন যে আমরা যে এটা খালি বিসেট না, ইভেন এনবিআর এর সঙ্গে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং যদি হতে পারে, যেমন আপনার ট্যাক্স ভালো কোম্পানিগুলিকে লিস্টিং আনার জন্য। এখন আমরা দেখছি যে লিস্টেড এন্ড নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের only 7.5%, এটা কিছুদিন আগেও ছিল 10%। এইটাকে হওয়া উচিত আমার মনে হয় আপনার 15% লেভেলের আনা উচিত, জাস্ট টু give incentive to good companies to get enlisted, because enlisted হইতে গেলে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের আপনার ডিক্লারেশন লাগে। ওই ধরনের ইয়েতে নতুন ভালো কোম্পানিগুলিকে যদি লিস্টেড হতে হয়, তাহলে ইনসেন্টিভ হিসেবে আমার মনে হয় ট্যাক্স একটা গ্যাপ রাখা উচিত বিটুইন লিস্টেড এন্ড নন লিস্টেড 15%। আর ইনিশিয়ালি 5 বছরের জন্য আইপিও ডেট থেকে 5 বছর পর্যন্ত আমার মনে হয় এটা যদি আরেকটু ইনসেন্টিফাইজ করা যায়, সে 20%, তারপর গ্রাজুয়ালি আপনার 15% গ্যাপটা রাখা যায়। এটা আমরা বিভিন্ন অন্যান্য দেশের মধ্যেও দেখেছি, কিন্তু সেটা আছে। কিন্তু সেই জিনিসগুলি আনা উচিত, ভালো কোম্পানি গুলিকে লিস্টেড আনা উচিত। আমরা দেখেছি গত 15 বছরে অনেক সময় বেশ কিছু আইপিও নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেনেবল আছে, যেগুলি আপনার যে কোম্পানিগুলি আপনার ধরে রাখতে পারেনি প্রাইসটাকে। এবং আজকে যে আমাদের ইনভেস্টরদের মধ্যে যে কনফিডেন্সের যে অভাব, সেটা কিন্তু এইটার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। আর সো গভর্নেন্স ইস্যু হ্যাজ টু বি অলসো বি এনফোর্সড। আপনার সরকারি যেসব ব্যাংক, যেসব প্রতিষ্ঠানগুলিকে যে আমরা বেশ কিছু গত সরকারের সময় আমরা শুনেছি যে তাদের এনলিস্টেড হবে, তাদের একটা প্রসেসটা শুরু করা উচিত, যেতে করে ভালো কোম্পানিগুলিকে আরো এনলিস্টমেন্ট হতে পারে।
আরেকটা হতে পারে আপনার বিদেশি যে কোম্পানিগুলি আমাদের দেশে ব্যবসা করছে সেই ক্ষেত্রে তাদেরও একটা একটা এনফোর্সমেন্ট একটা পিরিয়ডের মধ্যে যে যে ওদের দে অলসো শুড বি আই মিন গভর্নমেন্টের পলিসি থাকা উচিত যে তাদেরকে টু গেট এনলিস্টেড ইনটু দ্য মার্কেট। সো ভালো কোম্পানির সোর্স গুলি থাকে তখন কিন্তু ইনভেস্টর এমনি একটা একটা তাদের কনফিডেন্সটাকে বুস্ট আপ করবে। আর শেয়ার জি জি ওয়াকার চৌধুরী, আমাদের বাজার নিয়ে একটু যদি বলি যে আমরা দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগকারী বিমুখ একটা বাজার দেখছি। বাজারে আসলে বিদেশি বিনিয়োগ তো আসেইনি, বরং কমেছে। এরকম এখন কি সেটার একটা সময় কিনা বা সুফল নিতে পারি কিনা যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবার, আমরা বিএসএসসি এইভাবে নতুন করে তারা যেহেতু রিফর্ম উদ্যোগ নিচ্ছেন সেই জায়গাগুলো নিয়ে কাজ করবার? দেখুন, বিদেশি ইনভেস্টর কখনো এরকম ওভার রেগুলেটেড মার্কেটে থাকতে তারা পছন্দ করে না, দে মুভ টু আদার ইয়ে থেকে। তো আমাদের দেশে দেখেন 2017 কিন্তু বিদেশি ইনভেস্টররা কিন্তু আমাদের বাজার বিমুখ হয়ে গেছে। এটা প্রথম তখন ছিল যে আমাদের ইফ ইউ রিকল আমাদের যে বিভিন্ন নেইবারিং ইকোনমিতে দেশগুলিতে আপনার কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছিল বেশ খানিকটা। সেখানে আমাদের কারেন্সিতে অলওয়েজ back to I mean it was over regulated control by the central bank. তো যে ধরনের পার্শ্ববর্তী দেশগুলিতে যেরকম তারা যেভাবে কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছিল আমাদের কিন্তু ওরকম হয় নাই, এবং যার জন্য ওই সময় আমরা দেখেছি যে অনেক ফরেন ইনভেস্টর they moved out of Bangladesh and parked their investments in some other emerging or developed markets. তারপরে আরেকটা কারণ যেটা হয়েছে ফ্লোর প্রাইসটা কিন্তু আমরা কোনোখানে দেখি নাই যে ইভেন 18 ঘন্টার জন্য ফ্লোর প্রাইসটা এনফোর্স ছিল, কিন্তু আমাদের দেশে আমরা 18 মাস আমরা দেখেছি ফ্লোর প্রাইসটাকে ইট ওয়াজ ইম্পোজড। এন্ড এইটাও একটা মেইন কারণ ছিল যে তারা ওই সময় যে বাজার বিমুখ হয়েছে। আমরা একদিকে দেখেছি যে আগের যে কমিশন তারা একটা পর একটা রোড শো অ্যারেঞ্জ করেছে, কিন্তু I don't think there is any significant amount of foreign investment came out of that road show. So এই জিনিসগুলি আমাদের উচিত যে আমরা ফরেন ইনভেস্টর যদি আসতে হয় তাদের এই ধরনের ওভার রেগুলেটেড পলিসিগুলিকে আমাদের পরিহার করা উচিত। সো এটা কিন্তু একটা সময়ের দাবি। আর অফকোর্স গভর্নেন্স আপনার আমাদের এখানে গভর্নেন্স আমাদের অল দ্য পলিসিজ আর দেয়ার, আর আমরা দেখেছি in certain issues, in certain things that policies were not I mean the rules were broken, and so that's very unfortunate. জি ওয়াকার চৌধুরী, অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে আলোচনায়। আমি যেটি আপনার কাছে সুনির্দিষ্ট করে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আজকে এই চলমান পরিস্থিতিতে গত অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর বাজারে আসলে কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিক সংস্কার হাত দেওয়া উচিত এবং যেটি আসলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আপনি সুনির্দিষ্ট করে যদি আপনার কোনো পরামর্শ থাকে। এক নম্বর হলো যে লিস্টিং, আমি আগেও বলেছি সাপ্লাই অফ গুড শেয়ারস, এটা হতে পারে আইপিও ক্ষেত্রে আপনার একটা ভালো কোম্পানিগুলি যদি যেন আসতে পারে, সেই ক্ষেত্রে যেটা হওয়া উচিত যে আপনার যে ট্যাক্সের যে বেনিফিট গুলি, it has to be given for the listed company, and the gap has to be around 15% between the listed and the non-listed companies. দুই নম্বর হলো যে আমি বলবো যে গভর্নমেন্ট কর্পোরেটস যারা যেন আসতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা খালি অনেক কথা শুনেছি, নাম শুনেছি, লিস্ট করা হয়েছে, কিন্তু প্রসেসটা হয়নি। কিন্তু এই জিনিসটাকে আবার শুরু করা যেতে পারে, যাতে করে
ভালো ভালো কোম্পানিগুলিকে লিস্ট করা যায়। 3 নম্বর হলো যে আপনার ফরেন এন্টিটিস যারা আমাদের দেশে এখানে ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও একটা সার্টেন টাইমের পরে যেন তাদের এখানে ইনভেস্টেড হইতে হয়, তো সেই ধরনের পলিসি রাখা উচিত। দিস ইজ হলো যে equity related. লং টার্ম ফাইন্যান্সিং ক্ষেত্রে ডেটের ক্ষেত্রেও আমরা দেখছি যে বন্ড মার্কেটটা কিন্তু ওরকম করে গ্রো করে নাই। সো ওই ধরনের আপনার এখন আপনার রিফর্ম লাগবে। There has to be a different classification of bonds long term আপনার that's related to the আপনার risk and return. সো ওই ধরনের যে বিভিন্ন ক্লাসিফিকেশনে যদি বন্ডগুলি আনা যায়, তো সেখানেও কিন্তু আপনার সোর্স অফ ফান্ডিং। আমরা দেখছি যে এখন কিন্তু বেসিক্যালি লং টার্ম ফাইন্যান্সিং আসছে ফ্রম দ্য মানি মার্কেট। আপনি যদি দেখেন মানি মার্কেটের ক্ষেত্রে আপনার ডিপোজিট এন্ড লেন্ডিং এর ক্ষেত্রে একটা মিসম্যাচ হয়ে যায়। কিন্তু ডিপোজিট আর অলওয়েজ শর্ট টার্ম, 3 মাস, 6 মাস, 12 মাসের, কিন্তু আপনার লেন্ডিং হলো যে 5 থেকে 7 বছর। লেন্ডিং এবং এখন দেখছি যে এই ডিসপ্যারিটির জন্য আপনার রেটস গুলিও কিন্তু ওঠানামা করছে। 1, 2 হলো যে আমাদের এনপিএল যেটা হচ্ছে সেটাও কিন্তু একটা আপনার লং টার্ম ফাইন্যান্সিং হওয়া উচিত 15 ইয়ার্স প্লাস। তো সেখানে যদি আপনার লেন্ডিং period tenor is only 5 to 7 years, সেখানে কিন্তু আপনার এনপিএল এর ক্ষেত্রে আমি বলবো না যে it's only one, but it is a major reason. তো আমরা যদি ওখান থেকে এখন আমরা যদি আমাদের উচিত চিন্তা করা যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য দেখেছি যে ক্যাপিটাল মার্কেট অলওয়েজ একটা প্লেড আ পিভিটাল রোল। সেখানে আমাদের দেশে কিন্তু আমরা দেখছি মানি মার্কেট। সো মানি লং টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট শুড বি দ্য মেইন ড্রাইভার্স ফোর্স। এখানে এই জন্য লেন্ডিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে বিভিন্ন ধরনের কর্পোরেট বন্ডের ক্লাসিফিকেশন এনে যদি আমাদেরকে এইটা সোর্স করা যায়, দিস উইল এনহ্যান্স। আরেকটা হলো যে আপনার গ্রিনফিল্ড যেসব নতুনগুলি কোম্পানি এসছে তাদেরকে গ্রিনফিল্ড আপনার এই কোম্পানিগুলিকে যদি ইনভেস্ট করা যায়, স্পেশালি গভর্নমেন্ট সেক্টর। আমরা দেখেছি যে আমরা যে ধরনের লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলিতে আমরা ফরেন ল্যান্ডিং এর উপরে জোরদার করেছি, কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু আমরা দেশের ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করতে পারি। একটা মগর চৌধুরী, আমরা শেষ পর্যায়ে একেবারেই শেষ করতে চাই, আর 1 মিনিটে শুধু বলতে চাই যে বাজারে আমরা কখনোই দীর্ঘদিন একটা নতুন কোম্পানি, ভালো মানের কোম্পানি, স্বাস্থ্যকর কোম্পানি কিন্তু আমরা তালিকাভুক্ত করতে পারিনি। এখন কি আমরা একটু এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আমরা সেই পুরনো ধারায় যদি থাকে, আমাদের জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার সারাক্ষণ দাম বাড়ছে, ভালো মানের কোম্পানির শেয়ারের দর পতন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা নতুন কোম্পানি নিয়ে তালিকাভুক্তিকরণের ক্ষেত্রে সেই পরিবেশটা নিশ্চিত করতে পারি কিনা, সেটি কিভাবে উৎসাহিত করতে পারি, বাড়াতে পারি? অফকোর্স এটা আপনার এটা আপনার যে আনতে গেলে তো আপনাকে কিছু ইনসেন্টিভ রাখতে হবে ভালো কোম্পানি যদি আসতে হয়। আর আমরা মধ্যখানে গত রেজিমে দেখেছি যে আপনার বন্ধ হওয়া কোম্পানিগুলিকে আবার আপনার জি ক্যাটাগরি কোম্পানি অনেকদিন ধরে বন্ধ, ওই কোম্পানিগুলিকে আবার আপনার এসএমই বোর্ডে এনে ওই একটা আজে বাজে ভ্যালুয়েশন দেখিয়ে আপনার লিস্টেড করা হয়, এবং এখান থেকে আপনার এবং এখানে একটা গ্রুপ তারা জড়িত ছিল। তো এই ধরনের গ্রুপগুলি যারা জড়িত ছিল, যেসব কোম্পানিগুলি এই ধরনের জিনিসগুলি হয়েছে, এবং যেসব এবং এই ধরনের লিস্টিং আসলে যে ধরনের আমরা অনেক শুনেছি যে বিসেকের মধ্যেও কিছু মানুষ জড়িত। এখন একটা সময়ের দাবি এটাকে এই ধরনের যে যারা এই ধরনের ইনসিডেন্ট গুলিতে জড়িত আছে তাদেরকে এনফোর্সমেন্টের আওতায় আনা এবং স্ট্রিক্ট একটা প্রেসিডেন্স ক্রিয়েট করা, যাতে করে ভবিষ্যতে এই ধরনের
ইনসিডেন্টগুলি আর ভবিষ্যতে না হয়। জি, তো এই ধরনের বিকজ ইট ইজ ভেরি এটা সময়ের দাবি। সাধুবাদ দেওয়া উচিত বিসেককে টু টেক দ্য স্টেপ ইন দিস রিজন, বাট এই জিনিসগুলিকে অত পাবলিসাইজ করা উচিত না এখন। তারা আগে দে শুড ফাইন্ড আউট, একটা কমিটি করে দেওয়া আছে, কমিটি শুড ফাইন্ড আউট, তারপরে যে আপনার যারা যেসব কোম্পানিগুলো এগুলির সঙ্গে জড়িত, যারা আইডেন্টিফাই করে তাদের সঙ্গে বসে কি প্রবলেমটা কি ওইটাকে সর্ট আউট করে, তারপরে যেটাই হোক আপনার যখন রিজনটা চলে আসবে তখন ওইগুলিকে এক্সাম্পলারি পানিশমেন্ট শুড বি গিভেন, বাট ইট শুড বি রেগুলেটর শুড ডু দেয়ার। জি, ওয়াকার চৌধুরী, অনেক ধন্যবাদ জানাই। আমাদের আসলে সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনা আজকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী অনুষ্ঠানে আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধরুন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওয়াকার চৌধুরী, কথা বলছিলেন সমসাময়িক পুঁজিবাজার ইস্যু নিয়ে। আমরা বিজনেস আওয়ার একটা বিরতি নিব, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জানাবো মুদ্রা বাজার পরিস্থিতি। আমরা দেখে নেব মুদ্রা বাজার। সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে যদি জানাই যে আজকে প্রধান মুদ্রার যে বিনিময় মূল্য, সেখানে দেখতে পাচ্ছি মার্কিন ডলার 119 টাকায় কেনা হচ্ছে, 120 টাকায় বিক্রি হচ্ছে। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং পাউন্ড রয়েছে 146 টাকা ক্রয় মূল্য, 152 টাকা ক্রয় মূল্য বিক্রি মূল্য। এবং চীনা ইউয়ান রয়েছে 13 টাকা ক্রয় মূল্য এবং 17 টাকা বিক্রি মূল্য। সৌদি রিয়াল 30 টাকা ক্রয় মূল্য, 31 টাকা 40 পয়সা বিক্রি মূল্য। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা ক্রয় মূল্য, 1 টাকা 45 পয়সা বিক্রি মূল্য। এই হচ্ছে আজকে সোনালী ব্যাংকের প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এরপর আমরা যদি দেখি যে মুদ্রার পর স্বর্ণের দরদাম আপনাদেরকে জানাই। স্বর্ণের দাম বিশ্ববাজারের সাথে সমন্বয় করে আমাদের যে স্বর্ণের দাম নিয়মিত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আপডেট করে থাকেন, সেখানে আমরা দেখতে পাই যে স্বর্ণের দাম 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ 1,29,902 টাকা, অর্থাৎ প্রায় 1,30,000 টাকা প্রতি ভরি স্বর্ণের এখন দাম। 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,24,000 টাকা ভরি। 18 ক্যারেটের স্বর্ণ 1,06,000 টাকা প্রতি ভরি। সনাতন স্বর্ণ 87,000 টাকা প্রতি ভরি। এর বাইরেও আমরা যদি রূপার দাম দেখি, রূপার দাম অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। রূপার বাজার খুব বেশি ওঠানামা আসলে করছে না। রূপার দাম 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপার দাম পড়ছে ভরি প্রতি 2,098 টাকা। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা ভরি এবং 18 ক্যারেটের রূপার দাম 1,714 টাকা। সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা ভরি। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দাম দেখানো হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা, রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। জন্য অপেক্ষা করছিলাম। জলের ঘাটতি, কৃষি জমির অভাবে এবার সুপার মার্কেটের ভেতরেই ফল ও শাকসবজি চাষের জন্য খামার তৈরি করেছে সুইডিশ একটি কোম্পানি। মাটি ছাড়াই পানিতে রকুল প্লাগে গাছপালা জন্মাচ্ছে সুইগ্রিন। স্থানীয়ভাবে শাকসবজি বৃদ্ধির ফলে পাওয়া যাবে বেশ কিছু সুফল, এমনটাই প্রত্যাশা করেছেন তারা। চোখের সামনেই বেড়ে উঠতে দেখে তাক থেকে ফসল বেছে নিতে পারবেন গ্রাহকরা। ফল ও শাকসবজি চাষের জন্য পরিবেশ বান্ধব সমাধান হিসেবে এবার সম্পূর্ণ ইনডোর খামার তৈরির পদ্ধতি নিয়ে এলো সুইডিশ কোম্পানি সুইগ্রিন। হাইড্রোপনিক পদ্ধতিতে সুপারমার্কেটের ভেতরেই মাটি ছাড়াই পানিতে রকুল প্লাগে গাছপালা জন্মাচ্ছে তারা, যা জলের ঘাটতি, কৃষি জমির ঘাটতি এবং বৈশ্বিক ভূরাজনীতির উপর নির্ভরতার জবাব দেওয়ার একটি অন্যতম উপায়।
সুইগ্রিনের বিশ্বাস, স্থানীয়ভাবে সবুজ শাকসবজি বাড়ানোর ফলে পরিবহন নির্গমন কম হবে, দীর্ঘ সময় বাঁচবে এবং এগুলোর স্বাদ উন্নত হবে। 3 হেক্টর পর্যন্ত কৃষিজমির সমপরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে প্রতিটি চাষের প্ল্যাটফর্ম। বর্তমানে 100টি বিভিন্ন প্রজাতির ফসল জন্মাতে পারে সুইগ্রিন, যার মধ্যে লেটুস, ডিল, পুদিনা এবং পার্সলে অন্তর্ভুক্ত। নিবিড় আমিন, নিউজ 24। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতির খবর। ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত বিজনেস আওয়ারে। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আগাম জাতের শিম চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। আগাম শিম চাষে সফলতা আর বাজার মূল্য ভালো থাকায় আগ্রহী হচ্ছেন অনেকেই। কৃষি বিভাগ বলছে এই এলাকার মাটি শিম ও সবজি চাষে উপযোগী হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষক আব্দুল কাদের 40 শতক জমিতে আগাম শিমের চাষ করেছেন তিনি। এর মধ্যে 20 শতাংশ জমিতে বাড়ি 7 জাতের আগাম শিম লাগিয়েছেন। চারা লাগানোর 3 মাসের মাথায় শিম তুলে বাজারে বিক্রি শুরু করেন তিনি। মন প্রতি দাম পেয়েছেন প্রায় 8,000। বাড়ি 7 ছাড়াও তিনি কেরালা জাতের শিম লাগিয়েছেন আরও 20 শতাংশ জমিতে। সব মিলিয়ে তার খরচ হয়েছে 20,000 টাকা। এ পর্যন্ত বিক্রি করেছেন 40,000 টাকার মতো। আরও 1,50,000 টাকার শিম বিক্রি করবেন বলে তিনি আশাবাদী। শিম আসতেছে আমার এখনো, আমি আরও 2-3 মাস শিম বিক্রি করতে পারবো। তারপরে বিক্রি করার পর আমি এখান থেকে বীজ রাখবো আর কি, সাধারণ অন্যান্য কৃষকদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি আশাবাদী অনেক লাভবান হবো আর কি। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগাম শিম চাষে আগ্রহী হচ্ছেন। বীজ ও পরামর্শ চাচ্ছেন আব্দুল কাদেরের কাছে। এই জাতের সিম আর কেউ চাষ করে নাই। এই জাতের সিমটা আগাম আসে, দাম ভালো পাওয়া যায়। এটার আবাদ করার জন্য আমরা পরিকল্পনা নিছি, সামনের দিকে আমরা এটা আবাদ করবো আর কি। বাড়ি 7 জাতের শিম আগাম জাতের হওয়ায় কৃষকরা ভালো দাম পান এবং লাভবান হন। কৃষি বিভাগের তরফ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। তার সিমের ক্ষেতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। আর অন্যান্য কৃষি উদ্যোক্তা যদি এই সিম আবাদে আগ্রহী হন, তাহলে আমাদের উপজেলা কৃষক থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর এ উপজেলায় আগাম ও শীতকালীন মিলিয়ে 90 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3.5 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো সুদ হারে কাটছাঁট এনেছে ইন্দোনেশিয়া। বুধবার 25 বেসিস পয়েন্ট সুদ হার কমিয়ে 6% করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এর আগে সবশেষ 2021 সালের ফেব্রুয়ারিতে সুদ হার কমানো হয়েছিল। ব্যাংক অব ইন্দোনেশিয়া মূল্যস্ফীতি ও অন্যান্য পরিস্থিতির বিবেচনায় 2022 সালের আগস্ট থেকে টানা কয়েক দফা সুদ হার বাড়ায়। ফলে 3.75% থেকে গেল এপ্রিলে সুদ হার বেড়ে দাঁড়ায় 6.25%। ইন্দোনেশিয়ার আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাটির তথ্য অনুযায়ী 2024 ও 2025 সালের মূল্যস্ফীতির পূর্বাভাসের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।